হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং এভরিওয়ান। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফিউশন অফ লাভ থেকে আমি রায়া। আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমি অনেক 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 ভালো আছি। তো আজকে সকাল সকাল আমি আমার শ্যুটের জন্য রওনা হয়েছি। আজকে শ্যুটটা হচ্ছে মল্লিক ঘাট। তো চলো যাই, বেরোই, অলরেডি অনেক লেট। তো বেরিয়ে তোমাদের সাথে কথা হবে। টাটা। আর এখানেই আমাকে ভিডিওটা করতে হবে। কি ভিডিও করতে হবে বল? আমরা এখন কোথায় আছি বল? জোরে বলো, এর থেকেও জোরে, আরো জোরে, আরো জোরে। তোমার থেকে আমার গলার সাউন্ড অনেক বেশি। আমরা এখন মল্লিক ঘাটে আছি। অনেকক্ষণ আগেই এসে গেছি, কিন্তু প্রবলেমটা হচ্ছে আমাদের যে ফটোগ্রাফার সে এখনো এসে পৌঁছায়নি। সে এখনো বৈদ্যবাটিতে অপেক্ষা করছে, কার জন্য আই ডোন্ট নো। তো আসবে, তারপর আমাদের এখানে শ্যুট হবে। আর আজকে এখানে এত ভিড়, এত ভিড়, মানে চারিদিকে সব ওয়েডিং সেশনের ফটো হচ্ছে, মানে প্রি ওয়েডিং চলছে সব জায়গায়। তার মাঝখানে আমি নর্মাল শ্যুট করতে এসেছি। এটা একটা অদ্ভুত ব্যাপার। যাই হোক, অদ্ভুতের কিছু নেই, আমার নর্মাল শ্যুটের দরকার, আমি নর্মাল শ্যুট করতে এসেছি। মনে হয় আমি অনেকটা আস্তে কথা বলছি, বুঝতে পারছি না। মানে আমি যদি এখন এখানে জোরে কথা বলি সবাই আমার দিকে এরকম করে থাকবে, তাই জন্য আস্তেই কথা বলছি। আর আজকে আসার পর দেখলাম এখানে আজকে জলটা এত নোংরা আর চারিদিকে শ্যুটের ছড়াছড়ি। আমি তো বলেছিলাম আগে আসা হয়নি, আসলে কাজের সূত্রেই আসবো, তবে সেটা যে ফুলফিল হবে এত তাড়াতাড়ি সেটা ভাবতে পারি। রুডিদের বাড়ি থেকে খুব একটা বেশি সময় লাগে না, আর গাড়ি করে তো আরোই কম সময় লাগে। তবে ঘাটের অবস্থাটা দেখে তো সবাই শ্যুট করতে ব্যস্ত। কেউ বা ফটোগ্রাফার নিয়ে এসেছে, আবার কেউ বা নিজেরাই নিজেদের ফটোগ্রাফার হয়ে এসেছে, আবার কেউ বা বন্ধু বান্ধবী নিয়ে এসেছে, আবার কেউ বা তার জীবন সঙ্গী নিয়ে এসেছে। তবে এখানে গঙ্গার পাড়ে বসে মূলত গল্প আড্ডা দেওয়ার থেকে কাজের জন্যই বেশি লোকজন আসে। আর কি অপূর্ব জায়গাটা দেখো, সোশ্যাল মিডিয়ার দৌলতে জানে না নাম এরকম কেউ হয়তো এখন আর নেই। ভারী সুন্দর এই জায়গা। তবে এই পলাশ ফুলের গাছটা হঠাৎ চোখ পড়েছে, চোখ ফেরানোটাই দায়। গাছ ভর্তি ফুল, দেখো কিছুটা ফুল ঝরে নিচেও পড়েছে। সরস্বতী পুজোর সময় বোধহয় গাছটা ফাঁকা হয়ে যায় পুরো। ঘাটের যে দিকটা দেখালাম ওটা মূলত ফটোশুটের ঘাট নামেই এখন পরিচিত হয়ে গেছে। ওদিক থেকে হাওড়া ব্রিজটা এত সুন্দরভাবে দেখা যায়, ছবির ফ্রেমটা মারাত্মক সুন্দর আসে। এই ঘাটটাতে মূলত ফটোশুটটা একটু কমই হয়, কারণ প্রচুর মানুষ এই ঘাটে স্নান করে। ঘাটটাকে ফাঁকা পাওয়াটা খুব মুশকিল হয়। আমাদের প্রায় অনেকক্ষণই বসে থাকতে হচ্ছে, এই গরমে অসহ্য লাগছে পুরো, জানো তো। ফুল মার্কেট থেকে কিছুটা ফুল কিনেও নিয়ে এসেছি শুটের জন্য, দামটা ভারী কম এখানে। ফুলের পাইকারি মার্কেট তো, কত রকমের যে রং বেরঙের ফুল এখানে আসলেই জানো তো মনটা ভালো হয়ে যায়। তবে গঙ্গার ঘাট প্রতিনিয়ত কত মানুষের দৈনন্দিন জীবনের সাথে যে যুক্ত। তবে আজ ভিড়টা প্রি ওয়েডিং এর জন্য একটু বেশি। প্রতিটা মানুষই তার জীবন সঙ্গীকে নিয়ে কিছুটা সুন্দর মুহূর্ত ক্যামেরা বন্দি করে রেখে দিতে চায়। তবে এই গরমে সবটাই কেমন অসহ্য অসহ্য লাগছে, কিন্তু কি করার আছে, করতে তো হবেই। এই এতক্ষণ অপেক্ষার পর এই ফটোগ্রাফার দাদা এসে পৌঁছালো, সঙ্গে সঙ্গেই শুট শুরু করলাম। কারণ আমি অনেকক্ষণ ধরে বসে আছি, একদম পুরো ঘেটে হয়ে রয়েছে। যেহেতু দাদারও আসতে একটু দেরি হয়েছে, তাই দাদা এসেই শুরু করে দিয়েছে। আর দাঁড়াদাঁড়ির কোনো সিন নেই আজকের দিনে, না জায়গা ফাঁকা পাওয়াটাই খুব সমস্যা হয়ে যাচ্ছে। আর শুট করানোর কথা তো তুমি ছেড়েই দাও, কি যে প্রবলেম হচ্ছে আজকে। অ্যাকচুয়ালি যেই জায়গাগুলো মূলত শুট করার জন্য, সেই জায়গাগুলোতে তো সবাই শুট করাতে চাইছে, তাই একজন দাঁড়াচ্ছে আর একজন শুট করছে, এইভাবেই করতে হচ্ছে আর কি। এখানে আজকে এত এক্সট্রিম লেভেল ভিড়, কোনোভাবে শুট করা যাচ্ছে না, এটা হচ্ছে কথা। কিন্তু কোথায় যাব এখান থেকে? এরপর ওই সাইডে আর এই সাইডে, ওই দিক থেকে এইখানটার কিছু সিন নেওয়া যাবে কি, দৌড়ে বা কিছু করে? এইটাতে করি না। ঘাট ফাঁকা পাওয়া আজকে খুব চাপের। মাই গড, রোদ পুরো মুখের মধ্যে এমন করে। আমি তাকাতেই পারবো না, আমি মানে শ্যুটটা করবো কি করে, তাকানোই যাচ্ছে না। মারাত্মক লেভেল রোদ, সব রোদ মনে হয় আজকেই উঠে গেছে। এই জায়গাটার কথাই মূলত তোমাদের আমি বলছিলাম। এই জায়গাটা ফাঁকা পাওয়া যায়, কিন্তু সমস্যা হয় কি, প্রত্যেকটা মানুষ স্নান করে, এখানে কি করে শুট করা যায় বলো? তবে এই গাছের এই জায়গাটার সিনারিওটা একটু অন্যরকম। আমি ওইদিকে কাজে ব্যস্ত, আর এদিকে সমস্ত ক্লিপ নেওয়ার দায়িত্ব কিন্তু রুডির। ও মূলত এই কাজটা এমনি এমনি করে থাকে, আমাকে খুব একটা বলে দিতে হয় না। অ্যাকচুয়ালি মহারাজ একটু শাই টাইপসের আছে, তাই তোমরা হয়তো দেখবে ক্যামেরার সামনেও খুব একটা কথা বলতে পছন্দ করে না, মানে বলতে পারে না, পছন্দ করে না। না আমি মূলত শুট করাতে তো ওর সাথেই বেশ
বেশি আসি, তাই আমি যখন কাজে বিজি থাকি ও ক্যামেরার পেছন থেকে ঠিক ক্যাপচার করে নেয় সবকিছু। ওটা কখনো আমাকে বলে দিতে হয় না, ও দেখি নিজে নিজে এইসব করে নেয়। ক্যামেরার পেছন থেকে সবকিছুকে ম্যানেজ করতে বাবু ভারী ওস্তাদ। কাজ করতে করতে আর তোমাদের সাথে গল্প করতে করতে হঠাৎ করেই এটা চোখে পড়লো, আমার না কিন্তু রুডির। কি সুন্দর অপূর্ব পড়ন্ত বিকালে রোদের আলোটা পড়েছে, আর সাথে মনে হচ্ছে জলের ওপর কেউ ফুলের বিছানা বিছিয়ে দিয়েছে। এত সুন্দর ফ্রেমটা কিন্তু আমি ক্যাপচার করিনি, করেছে কিন্তু রুডি। ওনাদেরকে আমরা জিজ্ঞেস করলাম যে ফুলগুলো কেন ফেলে দেওয়া হয়, ওরা বললো ফুলগুলো নষ্ট হয়ে যায়, তাই এই ফুলগুলোকে এখানে ফেলে দেওয়া হয় জলের মধ্যেই। এত সুন্দর লাগছে এই মুহূর্তটা দেখতে, ক্যাপচার করেনি এমন লোকজন খুব কমই আছে। আমরা তো কাজে ব্যস্তই ছিলাম, হঠাৎ করেই রুডির চোখে এইসব পড়েছে। ওই যে সব সময় ওর চোখ কান খুব সজাগ, এই জিনিসটাকে শুধু দেখো, এই জিনিসটা হঠাৎ করেই রুডি ক্যামেরা বন্দি করেছে। আমরা তো পাহাড়ের বুকে সমুদ্রের কোলে কতবার এই ছুটে ছুটে যাই এই সূর্যের অস্ত দেখার জন্য, তবে আজ আমার দেখার সৌভাগ্য হলো প্রথমবার যে গঙ্গার সামনেও কি করে সূর্যাস্ত হয়, আর সেটার এই অপূর্ব দৃশ্যটার যে আমি চরম সাক্ষী। ও কি বলবো, আর সন্ধ্যা প্রায় হয়ে গেল আর আমাদের কাজটাও মোটামুটি শেষেরই পথে। দেখো তোমাদের বলেছি না কত মানুষ যে এখানে শুধু এই ফটোশুটের জন্যই আসে, কি তোমাদের আর বলবো। শুধু তাই নয়, কত মানুষের আস্থা না এই গঙ্গার ঘাট, সেটাও তোমাদের দেখাই। এই খোলা আকাশের ছাদ আর গঙ্গার ঘাট, কত মানুষ এই দৈনন্দিন জীবনের বেঁচে থাকার রসদ বলতো। আচ্ছা, মোটামুটি আমাদের আজকে প্যাক আপ, আজকে বেরোবো এখন। যা যা শ্যুট নেওয়ার, যা যা করার সমস্ত কমপ্লিট। এখন অলমোস্ট কটা বাজে রুডি? অলমোস্ট 6টা। অ্যাকচুয়ালি দাদা অনেকটা দেরি করে এসেছিল, আমরা 1.5 ঘন্টা 2 ঘন্টা মতন এখানে বসাচ্ছিলাম, নাহলে আরেকটু এগোনো যেত। যাই হোক, পেছন থেকে মল্লিক ঘাটের গঙ্গা, কালকেও এসেছিলাম, ব্যাস হলো না কিছু, বাট আজকে স্যাটিসফাই সব কিছু। এবার দাদা কতদিনে দেবে সেটা আলাদা ব্যাপার। এবার দাদার সাথে একটু দেখা করি। ক্যামেরায় আসতে অসুবিধা নেই তো? এই আজকে আমার দাদা ফটোগ্রাফার। তোমার নামটা একটু বলো। রাহুল, মানে তোমার ইনস্টা আইডিতে মান্নু ভাই দিয়ে আছে। কালকেই আমি কন্ট্যাক্ট করেছিলাম রাত্রে করে, আজকে শ্যুট করতে এসেছি এখানে। তো যাই হোক, খুব ভালো এক্সপিরিয়েন্স, ফার্স্ট ডে। তো এটাই আজকের মতো ব্যাকআপ, এবার বাড়ি যাবো, টাটা। সন্ধ্যা তো প্রায় হয়েই গেছে, আর হাওড়া ব্রিজের মধ্যেও দেখো কি সুন্দর লাইট জ্বালিয়ে দিয়েছে, কি সুন্দর লাগছে না হাওড়া ব্রিজটাকে দেখতে। কলকাতার বুকে এই এক একটা ঐতিহাসিক ঐতিহ্যের যে সৌন্দর্য, সেটা জুড়ি মেলা ভার, তাই না বলো? আরো কিছুক্ষণ মনে হচ্ছে এখানে বসে থাকে, কিন্তু কি করব বলো, বাড়ি তো ফিরতে হবে, কারণ সকাল থেকে পুরো এক্সস্টেড হয়ে আছে। আর এই পুচকু পুচকু বাচ্চাগুলোকে দেখো এখানে খেলা করছে, ওরা কিন্তু এখানেই থাকে। চলো এবার বেরোই আমরাও। আমরা বেরিয়ে গেছি দুজনে এখান থেকে। আর যে ফটোগ্রাফার দাদা, সে হাওড়া হয়ে চলে যাবে, তার বাড়ি মেবি বৈদ্যবাটি। মানে আমরা ভেবেছিলাম ব্যারাকপুর, ব্যারাকপুর না জানো তো? হ্যাঁ, না হলে কেন, কি করে আসবে? ও মানে তুমি বলতে চাইছো ব্যারাকপুর থেকে বৈদ্যবাটি এসছে, দেন তারপরে গেছে, তারপরে এখানে এসছে। তারা অনেক ঘুরে ঘুরে, হ্যাঁ সেটাই। যাই হোক, আমরা বেরোলাম। সারাদিন না খাওয়া না দাওয়া কোনো কিছু, মানে এটাই হয়ে যায়, কাজ থাকলে হয় না। আর রুডিকে নিয়ে আসলে কি হয়, আমার তো খাওয়া হয় না, সাথে বেচারারও খাওয়া হয় না। ওর আজকে শরীরটা খারাপ লাগছিল, কিন্তু মাঝখানে কালকে বিয়েবাড়ি খেয়েছে, পেট ব্যথা করছিল। তারপরও আমারও শ্যুটের তাড়নায়, কাজের তাড়নায় ওরও পেট ব্যথা কমে গেছে, কিছুক্ষণ থেকে একটু স্টেবল হয়েছে। এখন আছে পেট ব্যথা, এখন অলমোস্ট বাজে 9:45। আমরা শ্যুট কমপ্লিট করে বাড়িতে এসে একটু রেস্ট নিয়ে আবার এখন ঘুরতে বেরিয়েছি। কিন্তু কোথায় ঘুরতে বেরিয়েছি জানি না, আমাদের তো কোথাও বেরোনোটা ইম্পর্টেন্ট, সেটা তো তোমরা জানোই। তো সেই জন্য কোনো ডেস্টিনেশন ঠিক নেই যে কোথায় যাচ্ছি, মানে বেরোতে হবে, এটা আমাদের নেসেসারি ব্যাপার। তো মোটামুটি কিছু ঠিক করে বেরোই না আমরা কখনোই, সেটা তো তোমাদেরকে সবসময় আগেই বলেছি যে আমরা রাস্তায় বেরিয়ে ঠিক করি। আর আজকে কোথায় যাবো এখন সেটা আমরা আরোই জানি না, মানে বেরিয়ে ওকে বলছি যে বল তুই কোথায় যাবো, ও আমাকে বলছে বল তুই কোথায় যাবো, কোনো ঠিক ঠিকানা নেই কোথায় যাবো। চলো দু চোখ যেদিকে যাচ্ছে সেদিকেই চলতে থাকি।
গাড়ির ব্যাটারি যতক্ষণ থাকবো ততক্ষণ চলতে থাকবো, কারণ আমার বাড়ি ফিরতে হবে সেই চিন্তা ভাবনা নিয়েই চলতে হবে। মানে 20 কিলোমিটার্স বা 23 কিলোমিটার্সের মধ্যে আমরা যেতে পারবো, তার বেশি যেতে পারবো না। চা খাবি দিদি? দেখি একটু চা খেয়ে যাই, অনেকদিন চা খাই না। পাপড়ি চাট খেতে পারি দিদি, পাপড়ি চাট। হ্যাঁ চলো। আমরা এই লেক টাউনের জ্যামে একটুখানি দাঁড়িয়েছি, তাই ভাবলাম এই ক্লক টাওয়ারটা তোমাদের সাথে একটু শেয়ার করি। বেশ ভালো লাগছে ক্লক টাওয়ারটা দেখে। আমাদের কত এনার্জি ভাবো, এই রোদের মধ্যে সারা দিন কাজকর্ম শেষ করে বাড়িতে ঢুকে একটু ফ্রেশ হয়ে ঘুমটুম থেকে উঠে আবার নাকি বেরিয়েছি ঘুরতে। আমরা না বুঝতে পারি না কেন আমরা ঘরেই থাকতে পারি না, এরকম ঘুরতে যেতে ইচ্ছা করে মিনিটে মিনিটে, সেটা আমরা বুঝেই উঠতে পারি না। আর সত্যি কথা বলতে জানো তো, রুডিরা যখন আমাদের বাড়িতে আমাকে দেখতে এসেছিল তখন ও আমাকে বলেছিল যে ও একটু ঘুরতে ভালোবাসে। আমি তো ভেবেছিলাম বেশ ভালোই হলো, আমিও ঘুরতে ভালোবাসি, ছেলেও ঘুরতে ভালোবাসে, কোনো প্রবলেমই হবে না। কিন্তু ওর সাথে সম্পর্কটা এগোনোর পর বুঝতে পারলাম যে ঘুরতে বেরোনোর লিপসাটা ওর আমার থেকে যেন 10 গুণ বেশি। এখনই হঠাৎ করে ইচ্ছা হলো, এখনই ও বেরিয়ে গেল, কোনো বাদ বিচারে সিনই নেই। কি সময় কি গময়, কোনো কিছু দেখা দেখির ধারধারি নেই। আর ঘুরতে যাওয়ার এনার্জির কথা যদি বলো, সেটা আমার থেকে 10 গুণ কেন 100 গুণ বেশি ওর। আমাদের আজকের সফর হচ্ছে চিংড়িঘাটার জ্যাম উপভোগ করতে আসা। এর আগেও আমরা অনেকবারই চিংড়িঘাটাতে এসেছি, মানে যাওয়া আসার পথে আমরা পেয়েছি, কিন্তু মানে এই স্পেশালি চিংড়িঘাটার জ্যামটা উপভোগ করতে কখনো আসা হয়নি গাড়ি নিয়ে। তো সেই জন্যই আসা। জাস্ট আসলাম, চিংড়িঘাটা অবধি গেলাম, বাইপাস ধাবা অবধি গেলাম। আর আজকের প্রবলেম হচ্ছে আজকে আমি কিছু খাবো না, তাই জন্য আর কিছু খেলামও না বাইরে। একবারে ডিরেক্ট গাড়ি ইউটার্ন নিয়ে বাইপাসের সামনে দিয়ে, বাইপাস ধাবার সামনে দিয়ে বেরিয়ে গেল। মানে এটাই আমাদের আজকে লক্ষ্য ছিল, যে শুধু হাইওয়েতে ঘুরবো, সেটাও আবার চিংড়িঘাটার হাইওয়ে, মানে চিংড়িঘাটার জ্যামটাকে ফেস করবো হাইওয়েতে। ব্যাস এটা কমপ্লিট। এবার গাড়ির চার্জও প্রায় অলমোস্ট শেষের পথে, আমাদের বাড়ি যেতে যেতে প্রায় সেটা শেষও হয়ে যাবে মোটামুটি। তো একদম বাড়ি পৌঁছে আবার দেখা হবে। মাঝখানে মনে হয় না কোনো কিছুর জন্য দাঁড়াতে হবে, এরকম টুকটাক পাগলা মতো আমরা করতেই থাকি, জানি। আর কি করা যাবে, চলো। আর তোমরাও আমাদের পাগলা মনে সাক্ষী থাকো, এটাই যা। তোমাদেরও কেমন লাগে এই সব ভুলভাল পাগলামো দেখতে, জানিও প্লিজ কমেন্ট করে। চলো বেরোই। আর যদি মাঝখানে কিছু খাওয়া টাওয়ার ব্যাপার থাকে তাহলে তো তোমাদের সাথে আসছি, আর যদি না থাকে তাহলে একবারে বাড়ি গিয়ে দেখা হবে। এত ঘোরাঘুরি করে হাঁপিয়ে গিয়ে দাঁড়ালাম একটু সরোজের দোকানে চা খেতে। অনেক দিন পর আমি আজকে দুধ চা খাচ্ছি, জানো তো। দুধ চা খাওয়ার যদিও একটা আলাদাই ব্যাপার আছে, কিন্তু আমি একটু কন্ট্রোল করি দেখে দুধ চাটা অ্যাভয়েডই করছিলাম। কিন্তু ওই সারাদিনের এত ধকল আর ঘোরাঘুরির পর হাঁপিয়ে গিয়ে আর নিজেকে সামলাতে পারলাম না। দেখো, রাস্তায় ফুচকা দেখবো আর আমি না খেয়ে সেটাকে পেরিয়ে চলে যাব, এত বড় মন আমার একদমই নেই। ফুচকা দেখলেই আমার নিজেকে কেমন পাগল পাগল মনে হয়, কিছু ভাবেই আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না, তো পারিই না। না হলে তোমরাই বলো, দুধ চা খাওয়ার পর কেউ কি ফুচকা খাওয়ার জন্য দাঁড়ায়, তাও আবার ঝাল ঝাল। কাকুকে আজকে বললাম একটু বেশি ঝাল ঝাল করে ফুচকাটা মাখো, যেন জব্বর ভাবে খেতে পারি। ফুচকার আলু মাখা দেখেই কেমন যেন নিজেকে মনে হয় ফুচকার দোকানের সামনে দাঁড়িয়ে থাকা কি সম্ভব বলো তো। তবে ফুচকাটা চরম বানিয়েছে, বিশ্বাস করো। ও মানে একদম মুখে লেগে থাকার মতো। আমরা যদিও প্রতিদিন একই দোকান থেকে ফুচকা খাই না, এক একদিন এক একটা দোকান থেকে ফুচকা টেস্ট করি, আর প্রত্যেকটা দোকানের ফুচকায় চরমই থাকে। জানি না কেন আমার ফুচকা ভালো লাগে দেখে মনে হয় সেই মুহূর্তে ফুচকা কাকু একটু বেশিই ভালো করে আলুটা মেখে ফেলে। শুধু আমাকে দেখলে হবে না আর আমাকে বললেই হবে না। এই যে পাশে মহারাজকে দেখতে পাচ্ছ, সে কিন্তু আমার সাথে পাল্লা দিয়ে ফুচকা খায়। আমি যদি 10টা ফুচকা খেয়ে জল ছাড়া খাই, ও 20টা ফুচকা যদি খায় 20টা ফুচকাই জল দিয়ে খাবে। ও আমার থেকে এক কাটি উপরে বলতে পারো ফুচকা খাওয়াতে। চলো তবে আজকে ফুচকা খেতে খেতেই ব্লগটা শেষ করছি। কালকে আবার একটা নতুন ব্লগে তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর পুরো ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও কেমন লাগলো, আর সাবস্ক্রাইব করে তো প্লিজ পাশে থেকো। তবে আজকের মতন টাটা।